ইয়ানহো হলো এক সুন্দরী কোটিপতি, কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে ইয়ানহো দেখতে পায় যে সে হয়ে পড়েছে খুবই গরিব। সেই সাথে তার রয়েছে দুইটি বাচ্চা। শুধু চিন্তা করো, এক আনম্যারিড মেয়ে যদি হুট করেই জামাইসহ বাচ্চাদের মা হয়ে যায় তাহলে কেমন হতে পারে। প্রশ্ন হচ্ছে, ইয়ানহোর সাথে এমন কি হলো যার জন্য সে এক রাতে কোটিপতি থেকে গরিব হয়ে গেল? এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম অসাধারণ এক মুভি ওয়ান্ডারফুল নাইটমেয়ারের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফ্যান্টাসি মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের পরিচয় হয় ইয়ানহো নামের এই মেয়েটির সাথে। ইয়ানহো এখানে তার জীবনের গল্প বলছিল, যেখানে তার জীবন ছিল অনেক কষ্ট এবং দুঃখে জর্জরিত। তার বয়স যখন মাত্র 12 বছর তখন তার বাবা মারা যায়, আর বাবা মারা যাবার শোকে তার মাও দ্রুতই পাড়ি জমায় পরপারে। ফলে ইয়ানহো হয়ে পড়ে একদম একা এবং নিঃসঙ্গ। তবে এত ছোট বয়সেও সে একটা বড় প্রতিজ্ঞা করে বসে। সে প্রতিজ্ঞা করে যে এখন থেকে সে কারো দয়ায় বড় হবে না, বরং সে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করবে যাতে সে একদিন অনেক ধনী এবং সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়। এর পরের দৃশ্যে আমরা বর্তমানে ফিরে আসি এবং এখানেই আমরা ইয়ানহোকে দেখতে পাই, যে কিনা তার ছোটবেলায় নিজেকে করা প্রতিজ্ঞা রেখেছে। এখন সে অনেক ধনী এবং বড় মাপের একজন লয়ার হয়ে গেছে। তার মাসিক আয় এখন লক্ষ লক্ষ টাকা এবং সে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় একজন লয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে বড় বড় আর জটিল সব কেস আসে, যা সে এক তুড়ি মেরেই জিতে যায়। ইয়ানহো কোনো গরিব মানুষদের সাহায্য করত না, সে টাকার জন্য সবসময় বড় লোকদের কেসই লড়ত। এভাবে একদিন তাকে ডেকে পাঠায় একটি বড় কোম্পানির চেয়ারম্যান। অতঃপর সেখানে গেলে দেখা যায় সেই চেয়ারম্যানের ছেলে একটি মেয়েকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। তাই চেয়ারম্যান এখন চাইছে যেন ইয়ানহো তার ছেলেকে যে করেই হোক নির্দোষ প্রমাণিত করবে। তবে এসব যখন ডিসকাস করা হয় তখন সেখানেই উপস্থিত ছিল স্বয়ং ওই অ্যাসল্ট হওয়া মেয়ে ও তার মা। মানে শুধু আমাদের দেশেই নয়, পুরো পৃথিবীতেই টাকার জোর আগেও ছিল, এখনও আছে। যাই হোক, এখানে ইয়ানহো কিন্তু জানতো যে সেই ছেলেটিই দোষী, কিন্তু তারপরও সে এই কেসটি হাতে নেয়, কারণ তাকে এই কেসের জন্য বিপুল পরিমাণে অর্থ প্রদান করা হবে বলে কোম্পানির মালিক জানিয়েছিল। এখানে আমরা দেখতে পাই যে ইয়ানহো সেই মেয়েটি ও তার মায়ের সাথে কথা বলছে। সে তাদের জানায় যে এদের অনেক টাকার পাওয়ার আছে, ফলে তোমরা এই কেসটি কখনোই জিততে পারবে না। তবে একবার ভেবে দেখো, ব্যাপারটা জানাজানি হলে এই মেয়েটির কি হবে? এমন নির্দয়ের মতো কথা শুনে সেই মেয়ের মা প্রচণ্ড রাগে ফেটে পড়ে। সে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতেও দ্বিধাবোধ করে না। তবে এবার ওই মেয়েটি তার মাকে শান্ত করিয়ে বলে, মা, আমাদের তো আর্থিক অবস্থা ভালো না, তাছাড়া এই কেস চালানোর মতো শক্তিও আমাদের নেই, তাই ভালো হবে যদি আমরা কেসটা তুলে নেই। এসব শুনে মায়ের মন না মানতে চাইলেও বাস্তবতার কাছে হেরে গিয়ে সে এই কেসটি তুলে নেয়। এরপর দেখা যায় সেই চেয়ারম্যান ইয়ানহোর এই ধরনের ইমপ্রেসিভ কাজে ব্যাপক খুশি হয়, আর সেই সাথে সেই ইয়ানহোকে নতুন একটি কাজের অফার দিয়ে বসে। চেয়ারম্যান বলে যে তাদের শহরের মধ্যে যে বস্তিটি রয়েছে সেখান থেকে সে সবাইকে উচ্ছেদ করে বড় একটি শপিং মল বানাতে চায়। তাই এর জন্য তার এই মুহূর্তে ইয়ানহোর একান্ত সাহায্য প্রয়োজন। সেই কোম্পানির চেয়ারম্যান তাকে একটি BMW এবং VIP প্লাটিনাম ক্রেডিট কার্ড অফার করলে ইয়ানহো রাজি হয়ে যায়। আসলে ইয়ানহো ধনী হওয়ার চক্করে তার মোরাল থেকে অনেক আগেই দূরে সরে গেছে। তার কাছে এখন টাকার বিকল্প আর কিছুই নেই। ইয়ানহো তার বিলাসবহুল বাড়িতে একাই বসবাস করত। এছাড়াও তার লাইফে ইমোশনের কোনোই জায়গা নেই। সে শুধু টাকা এবং প্রতিপত্তির জন্যই সবটুকু সময় ব্যয় করে। এরপর দেখা যায় ইয়ানহো সেই চেয়ারম্যানের থেকে BMW গাড়িটি পেয়ে গেছে এবং সে বেশ খুশি মনেই সেই গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরতে থাকে। কিন্তু এবার ঘটে আসল কাহিনী। গাড়ি চালানোর সময় হুট করেই তার সামনে একটা বিড়াল চলে আসে। এই আকস্মিক ঘটনায় চমকে উঠে সে যেই না গাড়ি ব্রেক করতে যায় তখনই সে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল এক দুর্ঘটনার শিকার হয়। তবে এরপরেই সে আশ্চর্যজনকভাবে নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। তার যে দূর মনে পড়ে সে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তাহলে এখানে সে কি করে এলো? তবে একটু পরেই আমরা বুঝতে পারি যে আসলে ইয়ানহো ইতিমধ্যেই মারা গেছে এবং সে মারা যাওয়ার পর হ্যাভেন পাথ ফাউন্ডেশনে এসে পড়েছে। এই হ্যাভেন পাথ ফাউন্ডেশন হলো সেই স্থান যেখানে মানুষ মারা যাওয়ার পর হ্যাভেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। ইয়ানহো এখনো বেশ কনফিউজ ছিল। তখনই সে তার পায়ের কাছে একটি বার্থ কার্ড দেখতে পায়।
ইয়ানহো সেই কার্ড নিয়ে সেখানে থাকা এক মেয়েকে দেখালে মেয়েটি তার কাছে তার জন্মসাল জানতে চায়। তবে ইয়ানহো যেই না তার জন্মসাল বলে ওঠে তখন সাথে সাথেই এই মেয়েটি পুরোই চমকে যায়। তার চেহারা দেখে মনে হচ্ছে যে বিশাল বড় কোনো ঝামেলা হয়ে গেছে। তাই সে আর কিছু না বলে দ্রুত চলে যায় এই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস্টার কিমের কাছে। এবার এখান থেকে আমরা জানতে পারি যে তারা আসলে দুইটি ভুল করে বসেছে। প্রথমত, কাং সুইয়ন নামের এক মহিলা যিনি আরও 1 মাস বাঁচার কথা ছিল তাকে ঘুমের মধ্যেই মেরে স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত, ইয়ানহো নামের অন্য একজনের পরিবর্তে তারা ভুল করে এখানে এই ইয়ানহোকে নিয়ে এসেছে। তবে লাইফ সাইকেল অনুসারে ইয়ানহো 2058 সাল পর্যন্ত জীবিত থাকার কথা। এখন এত বড় ভুল যেহেতু হয়েই গেছে, এখন সেটা তাদের সমাধানও করতে হবে। তাই মিস্টার কিম ইয়ানহোকে ডেকে পাঠায় আর সবকিছু খুলে বলে। এসব শুনে তার যেন বিশ্বাসই হচ্ছিল না। সে এখন কি করবে জানতে চাইলে মিস্টার কিম তাকে জানায় এখন এইসব কিছু ঠিক করার জন্য তাদের কাছে একটাই পথ আছে। কাং সুইয়ন নামের সেই মহিলাটি যার আরও 1 মাস জীবন বাকি ছিল, সেই সময়টি যদি সে কাটিয়ে তাদের সাহায্য করে তাহলেই তারা তাকে তার আসল শরীরে ফিরিয়ে দেবে। মানে 1 মাসের জন্য তাকে অন্য একটি মেয়ের জীবন পার করতে হবে। এসব কথা শুনে ইয়ানহোর মাথা যেন ভোবো করে ঘুরতে থাকে। কিন্তু এখন এই উপায় ছাড়া তার কিছু করারও নেই, যার ফলে ইয়ানহো অবশেষে রাজি হয়ে যায়। আর যথারীতি আবারও পৃথিবীতে ফেরার জন্য তাকে একটা মেশিনের সামনে দাঁড়া করায়। এরপর সেই মেশিন স্টার্ট হলে ইয়ানহো এক ঘোরের মধ্যে চলে যায়। আর এর কিছুক্ষণের মধ্যেই সে আবারও পৃথিবীতে ফিরে আসে। কিন্তু এবার ঘটে এক মজার কাহিনী। ইয়ানহো পৃথিবীতে ফিরে এসেই দেখতে পায় সে এখন আর আগের মতো ধনী নেই। পুরো স্তরে একজন সাধারণ এবং মধ্যবিত্ত মেয়ে হিসেবে সে পৃথিবীতে এসেছে। তার ড্রেস আপ আর ঘরের পরিবেশ দেখে সে চিৎকার শুরু করে দেয়। এমন গগনবিধারী চিৎকার শুনে এই লোকটি তার কাছে দৌড়ে আসে। আসলে সাং নামের এই লোকটি হলো তার এই জীবনের হাজব্যান্ড। সে সকাল সকাল বউয়ের এমন কাণ্ড দেখে তাকে প্রশ্ন করতে থাকে যে কি দেখে সে এত ভয় পাচ্ছে। কিন্তু সংকে দেখে ইয়ানহো আরও বেশি চিৎকার শুরু করে দেয়। এরপরে ইয়ানহো ওই রুমে একটা ফটো দেখতে পায়। সেখানে তার নিজের ছবির সাথে সঙের ছবি দেখে সে বুঝতে পারে যে এটাই হলো তার বর্তমানের স্বামী। তার মানে ইতিমধ্যেই তার লাইফ কাং সুইয়ন নামের মেয়েটির সাথে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এদিকে এই লাইফ আরও বেশি প্যারাময় হয়ে ওঠে যখন সে জানতে পারে যে তার একটি নয় দুইটি সন্তান আছে। জাস্ট চিন্তা করো, একজন অবিবাহিত মেয়ে যদি কিছু না করে 2 বাচ্চার মা হয়ে যায় তাহলে কেমন লাগবে। তার এই 2 সন্তানের নাম হলো হানইউন আর হানরুল। এমন ফ্রিতে পাওয়া স্বামী সহ বাচ্চা নিয়ে ইয়ানহো যেন পড়ে যায় এক অথৈ সমুদ্রে। একজন বলে কোলে নাও, কেউ বলে আমার নাস্তা কোথায়, অন্যজন বলে অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর এইসব কথা শুনে ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন ইয়ানহোর তো পাগল প্রায় অবস্থা। তখন তার মেয়ে টিফিনের জন্য তার কাছ থেকে টাকা চায়, কিন্তু সে জানতই না যে কোথা থেকে টাকা দিবে। পরে পকেটে হাত দিয়ে দেখে সেখানে টাকা রয়েছে। এদিকে ছোট ছেলেটি বায়না শুরু করে তাকে যেন স্কুল বাস অবধি আগিয়ে দেওয়া হয়। ইয়ানহোর অনেক অনিচ্ছার সত্ত্বেও সে পরে ছেলেকে নিয়ে বাস স্ট্যান্ডে যায়। এদিকে বাস স্ট্যান্ডে থাকা তার এই জীবনের কিছু বান্ধবীকে আমরা দেখতে পাই। তারা তাকে জোর করে একটি কাজে নিয়ে যায়। তার এই পরিবার বর্তমানে অনেক আর্থিক কষ্টে দিন পার করছে। পরে তার বান্ধবীরা তাকে একটি খাবারের রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তারা গল্প করতে থাকে। এখান থেকে ইয়ানহো জানতে পারে যে তার কিভাবে বিয়ে হয়েছিল। ইয়ানহোর 18 বছরেই বিয়ে হয়ে যায় আর তার 1 বছরের মধ্যেই প্রথম সন্তান জন্ম নেয়। এসব কথাবার্তা শুনে স্মার্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন ইয়ানহোর ভেতরটা কেমন যেন গুলিয়ে আসে। তাই সে দ্রুত দৌড়ে বাথরুমে চলে যায়। কিন্তু তখনই সেখানে এসে হাজির হয় সেই হেভেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস্টার কিম। সে তাকে জানায় যে যেহেতু তাকে এই জীবনে পাঠানো হয়েছে তাই তাকে অবশ্যই এটিকে কাং সুইয়নের মতোই সুন্দরভাবে কাটাতে হবে। যদি সে ঠিকমতো তার এই জীবন চালাতে না পারে তাহলে সোজা তাকে হেল কিংবা হেভেনে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং যত দ্রুত সম্ভব সে যেন এই লাইফকে অ্যাডজাস্ট করে নিয়ে উপভোগ করতে থাকে। অতঃপর বাড়ি ফিরে আশেপাশের জিনিসপত্র দেখে সে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে যে না, এভাবে গরিবদের মতো চললে হবে না, তাকে আগের মতোই বড়লোকসভাবে চলতে হবে। তাই সে সুপারমার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করতে থাকে। কিন্তু বিল দেওয়ার সময় দেখা যায় তার কাছে যে কার্ড আছে সেটা আর কাজ করছে না।
তখন সে বুঝতে পারে যে এখন চাইলেও তার আগের মতো হওয়া সম্ভব না। এদিকে রাত হলে শুরু হয় আরেক কাহিনী। রাতের বেলা তার স্বামী যখন তার কাছাকাছি আসতে চায় তখন সে ভূত দেখার মতো ভয় পেতে থাকে। ধুর ধুর করে তার কাছে আসতে মানা করে দেয়। সেই সাথে বলে যে 18 বছরের নিচের মেয়েকে বিয়ে করে দ্রুত বাচ্চা নেওয়াতে ফোর্স করেছে, এর জন্য সে তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। ইয়ানহোর মুখে এমন কথা শুনে সে পুরোই ভিমড়ি খেয়ে যায় এবং সে লক্ষ্য করে যে তার বউ কেমন যেন উকিলের মতো কথা বলতে শুরু করেছে। তবে আজ আর বেশি কথা না বাড়িয়ে ইয়ানহো একা লিভিং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইয়ানহো তার আগের লাইফের সেই বাড়িতে যায় আর সেখানে থাকা তার সেই ভিআইপি কার্ডটি খুঁজতে থাকে। এরপর সেটা পেয়ে গেলে সে সোজা চলে যায় তা নিয়ে শপিং করতে। তবে পেমেন্ট করার সময় দেখা যায় সেই কার্ডে যার নাম আছে সেটা তার নয়, বরং সেই নাম হলো কাং সু ইয়নের, মানে যার সাথে তার লাইফ এক্সচেঞ্জ করা হয়েছে। সেখানকার সেলসম্যান ব্যাপারটি বুঝতে পারলেও তখন তাকে কিছু না বলে যেতে দেয়। অতঃপর সেই রাতে সাং তাকে জিজ্ঞেস করে, তোমার কি আমার সাথে থাকতে কষ্ট হচ্ছে? তুমি নিজেই তো আমাকে পছন্দ করেছিলে, আমি তো তোমাকে কখনোই জোর জবরদস্তি করিনি। আসলে কাল রাতে ইয়ানহোর এমন কথায় সে বেশ কষ্ট পেয়েছিল। তখন ইয়ানহো বুঝতে পারে সাং সত্যি কাং সু ইয়নকে জোর করে বিয়ে করেনি, বরং সেই তার পিছে পিছে ঘুরে বেড়াতো। তবে এর কিছুক্ষণ পরই বাসায় পুলিশ চলে আসে, কারণ তাদের ধারণা যে ইয়ানহো অন্যের কার্ড চুরি করে আনঅথরাইজড ভাবে তা ব্যবহার করছে। ফলে পুলিশ তাদের থানায় ডাকে। কিন্তু সেখানে যাওয়ার পর পুলিশ ইয়ানহোকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তবে তখনই সাং একদম একজন উকিলের মতো আইনের বিভিন্ন ধারা তাদেরকে বলতে থাকে। সাথে এও বলে যে কাং সু ইয়ন আর সে একই ল কলেজে পড়তো, তবে তার কিছু সমস্যার কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। আজ যদি সে পড়াশোনা শেষ করতে পারত তাহলে সেও এখন তারই মতো বড় উকিল থাকতো। তবে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, তাই তার এমন খারাপ সময়ের কথা শুনে কাং সু ইয়ন তার কার্ডটি দেয় যাতে সে তার বর্তমান আর্থিক অবস্থাকে কিছুটা পরিবর্তন করতে পারে। সাং এর এমন কনফিডেন্টলি কথা শুনে পুলিশও কিছুটা ভড়কে যায় এবং চেক করে দেখে যে সত্যিই সে বর্তমান কাং সু ইয়ন অর্থাৎ ইয়ানহোর ক্লাসমেট ছিল। এটা শুনে ইয়ানহো বেশ অবাক হয়ে যায়, কারণ একই ক্লাসে থাকার সত্ত্বেও সে কখনো তাকে খেয়াল করেনি। এদিকে পুলিশের কাছে প্রমাণ না থাকার কারণে তারা তাকে ছেড়ে দেয়, কারণ বর্তমান কাং সু ইয়ন এখন কোমায় ছিল। তবে সাং তখন বলে ওঠে, আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করার জন্য আপনাদেরকে তার কাছে ক্ষমা চাইতে হবে। উপায়ন্ত না পেয়ে পুলিশ তাই করে। এরপর সেখান থেকে বের হয়ে ইয়ানহো তাকে জিজ্ঞেস করে, তুমি কাং সু ইয়নকে কিভাবে চেনো? উত্তরে সে হেসে দিয়ে বলে, তিনি এত বড় একজন উকিল, তাকে কে না চেনে। আর হ্যাঁ, তুমি সেই কার্ডটি যেভাবেই পেয়েছ আমি জানি। আর যাই হোক, তুমি কোনো খারাপ কাজ করে নাওনি। আমার এই সুন্দরী বউয়ের উপর পুরোপুরি ভরসা আছে। এই বলে সে তার মাথায় হাত বুলিয়ে দেয়। এটা দেখে ইয়ানহো অনেক অবাক হয়ে যায়, কারণ তার মা মারা যাওয়ার পর কেউ তাকে কোনোদিন ভালোবেসে এভাবে মাথায় হাত বুলিয়ে দেয়নি। এরপর সেখানে হুট করেই আবারও মিস্টার কিম উদয় হয় আর তাকে বলে আর একটু হলেই সে এই সুখের সংসার ভেঙে তছনছ করে দিচ্ছিল। তাই সে আবারও তাকে সতর্ক করে দিয়ে বলে, এটাই তোমার শেষ সুযোগ। এরপর যদি এমন কিছু হয় তাহলে এখান থেকে চিরতরে নিয়ে যাওয়া হবে। পরের সিনে সাং ইয়ানহোকে একটা পার্টিতে নিয়ে যেতে চায়। প্রথমে সে রাজি না হতে চাইলেও পরে মিস্টার কিমের কথা মনে পড়তেই সে রাজি হয়ে যায়। পার্টিতে ইয়ানহো অনেক চমৎকার করে সেজে যায়, যেভাবে সে তার আগের জীবনে চলাফেরা করত। এটা দেখে তো সাং যেন আকাশ থেকে পড়ে আর তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এরপর সাং তার বসের সাথে ইয়ানহোকে পরিচয় করিয়ে দেয়। তবে আগের অভ্যেস অনুসারে ইয়ানহো তার সাথে হাত মিলাতে যায়, কিন্তু একজন কোম্পানির মালিক কি আর তার এমপ্লয়ের বউয়ের সাথে হাত মিলায়? ব্যাপারটি বুঝতে পেরে ইয়ানহো অনেক কষ্ট পায়, কিন্তু পরে সে সব ভুলে গিয়ে আবারও কথা বলতে শুরু করে। সাং তখন একটি ভালো সুযোগ বুঝে তার বসকে একটি কনস্ট্রাকশনের প্রস্তাব দেয়। সে বলে সাবওয়ের পাশে একটি সাউন্ড প্রুফ দেয়াল করে দেওয়ার জন্য, এতে জনগণের অনেক বেশি উপকার হবে। তবে সেখানেই উপস্থিত ছিল সেই কনস্ট্রাকশনের চিফ, যে কিনা একজন পাক্কা দুর্নীতিবাজ। তাই সে বসকে বারবার ম্যানুপুলেট করতে থাকে, কিন্তু উকিল ইয়ানহো তো সবই বুঝত। ফলে এক পর্যায়ে সে চিফকে বলে বসে যে সে দুর্নীতি করছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা হাতিয়ে নিয়েও তাদের সুবিধার কথা ভাবছে না। এসব শুনে সেখানে থাকা সবাই অনেক ভড়কে যায়
এক পর্যায়ে সেই কনস্ট্রাকশনের চিফ ইয়ানহোকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বসে। তবে এসব কিছু সাং এতক্ষণ মেনে নিলেও এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ফলে সে আর কিছু না ভেবেই সেই চিফকে সজোরে এক ঘুষি দিয়ে এর প্রতি উত্তর দিয়ে দেয় এবং ইয়ানহোকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর তারা চলে যায় একটা বারে। সেখানে ইয়ানহো তাকে জিজ্ঞেস করে যে সে কেন হঠাৎ চিফকে এভাবে মার দিয়ে বসেছে। উত্তরে সাং জানায় যে সে তার পরিবারের সম্মানের জন্য সবকিছুই করতে পারবে। তার কাছে তার স্ত্রীর সম্মান সবার উপরে, সুতরাং ইয়ানহোকে কেউ খারাপ কিছু বললে সে তাকে কখনোই ছেড়ে দেবে না। এমন কথা শুনে ইয়ানহো কিছুটা নরম হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন ল কলেজ ছেড়ে দিয়েছিলে? তুমি চাইলেই তো তোমার ক্যারিয়ার গড়ে অনেক টাকার মালিক হয়ে যেতে পারতে। সাং তখন বলে, আমার বাসায় তখন সুন্দরী বউ আর একটা ছোট্ট ফুটফুটে সন্তান ছিল, সুতরাং আমি তোমাদের ছেড়ে কিভাবে পড়াশোনা চালিয়ে যেতাম। আমার এখনো মনে আছে যখন আমি প্রথমবার আমাদের প্রথম সন্তানকে কোলে নিয়েছিলাম, তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমার এই সুন্দর পরিবারটিকে আমি সবসময় রক্ষা করব। টাকাই জীবনের সবকিছু না। এসব কথা শুনে ইয়ানহো ভীষণ ভাবনায় পড়ে যায় যে আসলেই তো এমন সুন্দর পরিবারের ভালোবাসা কি সে এত টাকা থাকার সত্ত্বেও এরকম পরিবারের ভালোবাসা কি সে এর আগে পেয়েছিল। এভাবেই সে সাংয়ের প্রতি কিছুটা ইমপ্রেস হয়ে পড়ে। সে বুঝতে পারে আসলে সত্যিকারের ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে। তাই তো এবার থেকে ইয়ানহো এই লাইফে নিজেকে অ্যাডজাস্ট করতে শুরু করে। সে ধীরে ধীরে সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে। এভাবেই একদিন সকালে তার মেয়ে স্কুলে যাওয়ার জন্য কিছু এক্সট্রা টাকা চাইলে সে আগে তাকে কিছু কাজ করতে বলে। সে বলে ওই ব্যাগগুলো ভাঁজ করলে তবেই সে টাকা পাবে। পরে হানইয়ন সেখানে থাকা সবগুলো ব্যাগ ভাঁজ করে এবং ইয়ানহো তাকে অনেকগুলো পকেট মানি দিয়ে দেয়। তবে এখানেই আমরা দেখতে পাই হানইয়ন আসলে সেদিন স্কুল শেষে তার এক ছেলে ফ্রেন্ডের সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল। তবে সেখানে আজ কেউ না থাকায় ছেলেটি তার সাথে ক্লোজ হতে চায়। স্বাভাবিকভাবেই হানইয়ন তখন অনেক আনকমফোর্টেবল ফিল করতে থাকে এবং সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু পরক্ষণে সে ধরে ফেলে যে সেখানে লুকিয়ে থাকা আরও কয়েকটি ছেলে এই সিনগুলো মোবাইলে রেকর্ড করে নিচ্ছে, যাতে পরবর্তীতে তারা তাকে ব্ল্যাকমেল করতে পারে। এটা দেখে সে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সেই ছেলেটি তখন তার উপর চড়াও হয়ে তাকে হ্যারেস্ট করতে থাকে। পরের সিনে দেখা যায় হানইয়ন বিধ্বস্ত অবস্থায় বাড়িতে এসেই দরজা বন্ধ করে দেয়। এটা দেখেই ইয়ানহো বুঝতে পারে মেয়ের সাথে কিছু একটা ঘটেছে, তাই সে তাকে বারবার প্রশ্ন করতে থাকে। পরে অনেক জিজ্ঞাসার পর হানইয়ন সব ঘটনা তার মাকে খুলে বলে এবং সে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এসব কথা শুনে ইয়ানহোর মাথা পুরোই খারাপ হয়ে যায়। আর পরদিন সকালে স্কুলের প্রিন্সিপাল সহ এই ব্যাপারে তারা কথা বলতে বসে। তবে সেখানে গিয়ে ইয়ানহো দেখতে পায় যে সেই ছেলের সাথে তার উকিলও উপস্থিত। তখন সেই উকিল ইয়ানহোকে বলে, যা হয়েছে সেটা ঠিক হয়নি, তাই আপনার কোনো অভিযোগ থাকলে আমরা আপনাকে কিছু ক্ষতিপূরণ দিতে পারি। এটা জানাজানি হলে আপনার মেয়ের মান সম্মানের ব্যাপার। উল্লেখ্য এই ছেলেটিও ছিল যথেষ্ট বড়লোক। যাই হোক, এ কথা শোনার পর ইয়ানহো তাদের কাছ থেকে 5 মিনিট সময় নেয়। এরপর সে বাথরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং অনুশোচনায় ভুগতে থাকে যে এতদিন কত নিরপরাধ মানুষকে সে ঠিক এভাবেই কষ্ট দিয়েছে। এখন সে তাদের মনের ব্যথাগুলো ঠিকই বুঝতে পারছে। সেই মানুষগুলোর অসহায়ত্ব আজ একই সিচুয়েশনে পড়ে সে ফিল করতে পারছে। আজ সে সত্যি তার আগের জীবন নিয়ে লজ্জিত। পরক্ষণে তার মেয়ে সেখানে এসে উপস্থিত হয় আর তাকে বলতে থাকে, মা, আমাদের ফ্যামিলির অবস্থা খারাপ। তারা যখন এত টাকা দিচ্ছে তাহলে সেটা আমাদের নিয়ে নেওয়া উচিত। আমরা তাদের সাথে লড়াই করে এমনিতেও পারবো না। কিন্তু ইয়ানহো তখন বলে ওঠে, টাকা দিয়ে সবসময় জেতা যায় না মা। জীবনে টিকে থাকার জন্য টাকার চেয়েও নিজের অধিকার বেশি মূল্যবান। তাই সে আবারও সেই উকিলের সামনে যায়। উকিল তখনও তাকে বলে এই বিষয়টা এখানেই শেষ করতে আর যত টাকা লাগে নিয়ে যেতে। তবে এটা বলার পরপরই ইয়ানহো পকেট থেকে তার মোবাইল ফোনটি বের করে, যেখানে সে এতক্ষণ ধরে তাদের কথাগুলো রেকর্ড করছিল। এই প্রমাণ দেখেই সেখানে থাকা সবাই বেশ ভয় পেয়ে যায়। তখন ইয়ানহো বলে ওঠে, আমি এই রেকর্ড মিডিয়ার কাছে পৌঁছে দিয়ে এই ছেলেকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। টাকা দিয়েও তাকে তোমরা বাঁচাতে পারবে না, কারণ আমি জানি আজ এই কাজে যদি একে ছেড়ে দেওয়া হয় তাহলে বড় হয়ে এই ছেলে একদিন রেপিস্ট হয়ে উঠবে।
তখন সেই ছেলেটি এসব শুনে রেগেমেগে ইয়ানহোকে মারতে আসলে আগে থেকে ফাইটিং জানা ইন্ডিপেন্ডেন্ট ইয়ানহো মুহূর্তেই তাকে মাটিতে আছড়ে ফেলে উচিত শিক্ষা দিয়ে দেয় এবং হান ইউনের কাছে ক্ষমা চাইতে বলে। মায়ের এমন রুদ্ররূপ দেখে তার মেয়ে বেশ অবাক হয় এবং একই সাথে গর্বিতও হয়, কারণ আজ তার মা তার জন্য সবার সাথে লড়াই করেছে। এরপর আমরা দেখতে পাই ইয়ানহো তার পরিবারের সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে ফেলেছে। সে এখন তাদেরকে রান্না করে খাওয়ায় এবং অন্যান্য সকল সাংসারিক কাজ সে খুব সুন্দর করেই সামলায়। একজন আদর্শ মায়ের সকল গুণাগুণ সে ইতিমধ্যেই আয়ত্ত করে ফেলেছে। তারা সবাই খুবই হ্যাপি ছিল, কিন্তু সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। হুট করেই আবার সেই মিস্টার কিম উদয় হয় আর তাকে মনে করিয়ে দেয় যে সে আর মাত্র 7 দিন বেঁচে থাকবে এই জীবনে। এরপর তাকে মরে যেতে হবে এবং তার পুরনো লাইফে তাকে আবারও পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনে ইয়ানহো মনে মনে বেশ কষ্ট পেতে থাকে, কারণ নিজের অজান্তেই সে এই পরিবারের মায়া জড়িয়ে গিয়েছে। এদিকে একদিন ইয়ানহোর ছোট ছেলে হানরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন তারা তাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানায় তার চোখের সমস্যার কারণেই এটি হয়েছে, তাই তাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। কিছুক্ষণের মধ্যেই হানরুর অপারেশন শুরু হয়ে যায়। এদিকে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তেই সেখানে মিস্টার কিম হাজির হয়ে যায়। মূলত আজকেই তার মৃত্যুর দিন ছিল, কিন্তু তখন সে তা মানতে চায় না, কারণ এই পরিবারটি এখন তার খুবই আপন হয়ে গিয়েছিল। কিন্তু সত্যি বলতে তার কিছুই করার ছিল না, তাই সে শেষবারের মতো সবার কাছ থেকে বিদায় নিতে চায়। কিন্তু মিস্টার কিম তাকে প্রথমে অনুমতি দেয় না। তবে তার পরিবারের প্রতি এত ভালোবাসা দেখে অবশেষে সে তাকে অনুমতি দিয়ে দেয়। এক মুহূর্ত দেরি না করে ইয়ানহো ছুটে যায় তার মেয়ের কাছে আর তাকে জড়িয়ে ধরে বলে, তোমার নিজের জীবনে তুমি যা হতে চাও আমি জানি তুমি অবশ্যই তা হতে পারবে। তোমার জীবন হয়তো অনেক কঠিন হবে, তবে কখনোই হতাশ হয়ে পড়ো না। এরপর সে তার ছোট্ট ছেলের কাছে যায় আর পরম মমতা নিয়ে বলে সে কয়েকদিনের জন্য বাহিরে যাচ্ছে। এ সময় সে যেন তার বাবার কথা মতো চলে। তার অবুঝ ছোট্ট ছেলেটি তখন বলে, তাড়াতাড়ি ফিরে এসো মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। তবে এর কোনো উত্তর ইয়ানহোর কাছে ছিল না, তাই সে সেখান থেকে কান্না করতে করতে বের হয়ে চলে আসে। এখানের এই ইমোশনাল সিন তোমাকে অবশ্যই কাঁদাবে। সর্বশেষ সে দেখা করে সাংয়ের সাথে আর তাকে বলে, তোমার উপর অনেক দায়িত্ব দিয়ে যাচ্ছি, বাচ্চাদের দিকে খেয়াল রেখো আর কখনোই যেন তারা কষ্টে না থাকে আমাকে প্রমিস করো। সাং যদিও কিছু বুঝতে পারছিল না, তবে তার পরেও সে ইয়ানহোকে কথা দেয়। এভাবেই সে সেখান থেকে আস্তে আস্তে কান্না করতে করতে চলে যেতে থাকে। এর পরের সিনেই আমরা দেখতে পাই ইয়ানহো তার আগের শরীরেই কোমা থেকে জেগে উঠেছে। তবে সে উঠেই এক মুহূর্ত দেরি না করে তার ছেলে যেই হসপিটালে ভর্তি ছিল সেখানে চলে যায়, কিন্তু সেখানে সে তাদের কাউকেই খুঁজে পায় না। এমনকি সেই বাড়ি কিংবা স্কুল কোথাও তাদের খুঁজে পাওয়া যায় না। আসলে ইয়ানহো আরও 1 মাস কোমায় ছিল, তাই এই সময়ের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল। এভাবেই কেটে যায় আরও 1টি মাস। এখানে আমরা ইয়ানহোকে দেখতে পাই, যে কিনা এখন আর আগের মতো নেই। সে এখন সব সময় সত্যের পথে চলে। এছাড়া সে সেই বিলাসবহুল বাড়ি ছেড়ে অন্য কোথাও মুভ করছে, কারণ এই বিলাসবহুল ঘর তাকে আর শান্তি দেয় না। তবে যখন সে তার সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, তখনই সে একটি পুরনো ছবির অ্যালবাম খুঁজে পায়। সেখানে সে ও তার মায়ের একটি ছবি ছিল, কিন্তু একটু ভালো করে দেখতে গিয়ে সে খেয়াল করে যে ছবিটির একটি পাশ ভাঁজ করা, আর সেই ভাঁজ খুলতেই সেখানে তার বাবার ছবি বেরিয়ে আসে। তার বাবা আর কেউ নয়, বরং সে ছিল মিস্টার কিম। এটা দেখে ইয়ানহোর যেন নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। সেই ছবির পেছনে স্পষ্ট করে লেখা ছিল, আমি আমার মেয়েকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। বাবার হাতের এই লেখা দেখে ইয়ানহো কান্নায় ভেঙে পড়ে। এত কাছে বাবাকে পেয়েও সে তাকে চিনতে পারল না। তাকে এভাবে অনাথ করে দিয়ে মৃত্যুবরণ করার জন্য সে সবসময় তাদেরকে দোষারোপ করত, কিন্তু এখন সে বুঝতে পারছে তার বাবা মা আসলেই তাকে কত বেশি ভালোবাসত। মৃত্যুর পরও তার বাবা তাকে পথ দেখিয়ে গিয়েছে। এরপরই সে সিদ্ধান্ত নেয় যে সে নিউজিল্যান্ড যাবে, যেখানে তার বাবা মারা গিয়েছিল।
এরপর আমরা দেখতে পাই ইয়ানহো প্লেনে করে যখনই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় তখনই তার সাথে সেখানে দেখা হয়ে যায় তার ক্ষণিকের সেই ফ্যামিলির সাথে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এখানে সবচেয়ে দুঃখের বিষয় হলো তারা কেউই তখন তাকে চিনতে পারে না। তাই ইয়ানহো তাদেরকে বিস্তারিত আর কিছুই বলে না। কিছুক্ষণের মধ্যেই প্লেন আকাশে উড়ে। তখন সে সাংকে প্রশ্ন করে কেন তারা নিউজিল্যান্ড যাচ্ছে। হান্দ্রু তখন জানায় তাদের মা 1 মাস হলো মারা গিয়েছে, তাই তারা মন ভালো করার জন্য সেখানে বেড়াতে যাচ্ছে। এদিকে সাং তো তাকে আগে থেকেই চিনত, কারণ সে বেশ নামি দামি একজন উকিল। তাই তাকেও সাং প্রশ্ন করে যে সে কেন যাচ্ছে। উত্তরে ইয়ানহো তাকে জানায় সে তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে। আর এরপর ইয়ানহোর এক মিষ্টি হাসি দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এখানে তার হাসি বলে দিচ্ছে ইয়ানহো নিশ্চয়ই খুব জলদি আবারও এই পরিবারের সাথে মিলিত হবে এবং তার সেই পুরাতন পরিবারটি আবারও গড়ে তুলবে। আজকের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো জানিও কিন্তু। তো তাহলে ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব জলদি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।